হ্যালো স্টুডেন্টস, আমাদের এই ক্লাসটা একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেনের ক্লাস। এরকম ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো রেগুলার এই ক্লাসগুলো করতে থাকো, তোমরা অনেকটা বেনিফিট পাবে এক্সামে। তো চলো শুরু করা যাক। যেরকম কোশ্চেন পরীক্ষায় আসবে আমি সেরকম ধরনের কোশ্চেন এখানে নিয়েছি, ঠিক আছে? তো চলো দেখা যাক। এই কোশ্চেন নাম্বারগুলো অ্যাভয়েড করবে, এই যে আছে না 2, ঠিক আছে, 3, এই যে কোশ্চেন নাম্বারগুলো অ্যাভয়েড করবে। পরপর তোমরা খাতায় নাম্বার দিয়ে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? কারণ কেন এই নাম্বারগুলো উল্টো পাল্টা আছে আমি সেটা বলি। আমি তো বিভিন্ন বই থেকে কোশ্চেনগুলোকে তুলেছি, যেগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো সেগুলো তুলেছি, তাই এই নাম্বারগুলো একটু গন্ডগোল আছে, ঠিক আছে? ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন বলছে একটি তারের দুই প্রান্তে ভি ইকুয়ালস টু 100 প্লাস মাইনাস 2 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় I ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.5 অ্যাম্পিয়ার। তারটির রোধ নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি কত? আমি যে শুধুমাত্র সলিউশন করাবো তা নয়, যাদের কনসেপ্টের প্রবলেম আছে তারাও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো এখান থেকে। দেখো, মনে করো জেড ইকুয়াল টু এ ইন্টু বি, এইটা একটা সমীকরণ, এটা একটা ইকুয়েশন। তাহলে যদি আমি জেড নির্ণয়ের ত্রুটি বের করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে ডেল জেড বাই জেড ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। এই মাঝে মাইনাস হবে না, এটা মাথায় রাখবে। যদি এরকমও থাকে জেড ইকুয়াল টু এ বাই বি, তাহলেও হবে ডেল জেড বাই জেড ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। আমি আবারও বলছি, মাথায় রাখতে হবে মাঝে কিন্তু মাইনাস হবে না। ওকে, বেশ। তাহলে এই ডেল এটা কোনটা? এই যে বলেছে না যে 100 প্লাস মাইনাস 2, এইটা হচ্ছে ডেল আর এইটা হচ্ছে অরিজিনালটা। তাহলে আমাকে বলেছে একটা তারের দুই প্রান্তে বিভব প্রভেদ আর কারেন্ট, তাহলে রোধ নির্ণয়ে সর্বোচ্চ ত্রুটি কত? তাহলে আগে ফর্মুলা জানতে হবে। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ডেল আর বাই আর ইকুয়াল টু ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। তাহলে ডেল ভি কত? ডেল ভি হচ্ছে 2 আর ভি হচ্ছে 100 ইন্টু 100। 100 কেন করছি? কারণ শতকরা ত্রুটি নির্ণয় করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর 0.5 বাই 10 ইন্টু 100। 100 100 কেটে দাও, 10 10-এ 100 কাটো। তাহলে দেখো হচ্ছে এটা 2 প্লাস 0.5 ইন্টু 5, তার মানে হয়ে যাবে 5। এই দেখো 10 গুণ আছে, 0.5 ইন্টু 10, তার মানে দশমিকটা ডান দিকে সরে আসবে। তাহলে 2 প্লাস 5% সমান 7% উত্তর। তাহলে উত্তর কত হবে? 7%। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে এই যে সংখ্যাটা দিয়েছে এখানে সার্থক অঙ্ক সংখ্যা কয়টি? দেখো, সার্থক অঙ্ক সংখ্যার কোশ্চেন আমি আরো এরপরে নেব, সেগুলো তখন যেমন যেমন ফরম্যাট আসবে তখন সেরকম ভাবে বুঝিয়ে দেবো। যদি এরকম স্ট্রাকচার থাকে, অর্থাৎ এইটা যে তোমরা দেখতে পাচ্ছ 0.06900, এটা একটা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা থাকলে এই দশমিকের পরেই যে জিরোটা আছে, মানে এই সংখ্যার আগে যে জিরোটা আছে, এই জিরোটা সার্থক অঙ্কের মধ্যে কাউন্ট হবে না, ঠিক আছে? এই জিরোটা সার্থক অঙ্কর মধ্যে কাউন্ট হবে না, ঠিক আছে? কোনগুলো কাউন্ট হবে? যেগুলো সংখ্যার পরে আসছে, মানে এইটা এইটা, আর পয়েন্টের আগের জিরো কাউন্ট হবে না। তাহলে কটা সার্থক সংখ্যা পাচ্ছ? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে সার্থক সংখ্যা হবে বা সার্থক অঙ্ক সংখ্যা হবে 4টে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, যে ইম্পর্টেন্ট থিওরিগুলো আসছে সেগুলো একটুখানি খাতায় নোট করে রাখবে। বলছে যদি এ ডট বি ইকুয়াল টু এ ক্রস বি হয় তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এই ধরনের কোশ্চেন একটা হাই চান্স এক্সামে আসার, ঠিক আছে? তাহলে এ ডট বি ইকুয়াল টু মড অফ এ ক্রস বি। এখানে তুমি একটা কাজ করো, এ ডট বি মানে এ বি কস থিটা লেখো, আর এখানে লেখো এ বি সাইন থিটা। এ বি কাটো, এ বি কাটো। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান 1, আবার সাইন থিটা বাই কস থিটা মানে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর 45 ডিগ্রি মানেই তোমরা জানো পাই বাই 4। তাহলে উত্তর কত হবে? পাই বাই 4, অপশন এ।
ওকে, অপশন এ হবে উত্তর, π/4। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যদি কোনো কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে কণাটি কেমন হবে? তাহলে ছবিটা একটু আঁকা যাক, বুঝলে? এটা সরণ সময় লেখচিত্র, এই দিকে আছে সরণ আর এই দিকে আছে সময়, এইরকম একটা গ্রাফ আছে, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল, ঠিক এরকম একটা গ্রাফ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? সময় বেরিয়ে যাচ্ছে কিন্তু সরণের কোনো চেঞ্জ হচ্ছে না, সরণের কোনো চেঞ্জ হচ্ছে না, সরণ একই। যদি 5 মিটারে থাকে তো এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার, এখানেও 5 মিটার। তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে সেটা স্থির আছে, যাচ্ছেই না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে টি সময়ে একটি কণার বেগ এইটা হলে এ, বি এবং সি এর মাত্রা কি হবে? এ ধরনের একটা কোশ্চেনও কিন্তু খুব হাই চান্স এক্সামে আসার। দেখো ভি ইকুয়াল টু তুমি লিখছো এ টি প্লাস বি বাই টি প্লাস সি। দেখো বন্ধু, একটা কথা বলি, এটা মনে রেখে দেবে। যখন তুমি এরকম একটা সমীকরণ লেখো, তখন এই বাঁ দিকের টার্মের সঙ্গে ডান দিকের প্রত্যেকটা টার্মের মাত্রা এবং একক একই হতে হবে। এর মাত্রা যা, এই পুরোটার মাত্রা তাই, এই গোটাটার মাত্রা তাই, তিনটেই কিন্তু একই হতে হবে, তবেই তুমি একটা সমীকরণকে ঠিক বলতে পারবে। তাহলে দেখো এই যে এ টি এর মাত্রা ভি এর মাত্রার সঙ্গে একই, ভি এর মাত্রা কি? এল টি ইনভার্স। বেশ ভালো কথা, আমি এটাকে রাখলাম, টি এর জায়গায় ক্যাপিটাল টি নিলাম, সময়ের মাত্রা এল টি ইনভার্স। তাহলে এ এর মাত্রা কত হবে? এল টি ইনভার্স বাই টি হবে এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু, এ এর মাত্রা পেয়ে গেলাম। তারপরে বলছে তাহলে বি এর মাত্রা কি হবে? খুব ভালো কোয়েশ্চেন। তার আগে আমি সি এর মাত্রাটা খুব তাড়াতাড়ি বের করে ফেলবো, কেন জানো? কারণ দেখো এই দেখো টি এর সঙ্গে যোগ হয়েছে সি, যদি আমরা একই কোয়ান্টিটি পাই তবেই যোগ করতে পারি। শোনো ভাই, একটা কথা বলি, আলুর সঙ্গে পেঁয়াজ যোগ করা যায় না, ঠিক আছে? আবার চালের সঙ্গে ডাল যোগ করা যায় না। হ্যাঁ, চালে ডালে মিশিয়ে দিলে খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যোগ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে এখানে তুমি টি পেলে, টি এর সঙ্গে সি যোগ করছো, সি একটা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই এখান থেকে আমি বলে দিতে পারি যে এই সি এর মাত্রা হবে টি এর মাত্রার সঙ্গে ইকুয়াল। তাহলে সি এর মাত্রা কত হবে? সি এর মাত্রা হবে ক্যাপিটাল টি। তাহলে তুমি এটাও পেয়ে গেলে। বেশ, এবার তুমি আমাকে বলবে স্যার আপনি যে বললেন যে এইটা যা হবে গোটাটা তাই হবে, তাহলে নিচেরটা আপনি পেয়ে গেলেন এদের মাত্রা টি, আর এইদিকে ভি এর মাত্রা কত? ভি এর মাত্রা একটু আগেই এখানে আমি লিখেছি এল টি ইনভার্স। তাহলে নিচেতে অলরেডি টি চলে এসেছে, তাহলে উপরটাকে কি হতে হবে? নিশ্চয়ই এল হতে হবে, তবে এই গোটাটা মিলে এল বাই টি হবে। এল বাই টি কেন হতে হবে স্যার? আমি আবারও বলছি, বাঁ দিকে আছে বেগ, বেগের মাত্রা কত? এল বাই টি, তাহলে ডান দিকেও এল বাই টি হতে হবে। বুঝতে পেরেছ? তাহলে বি এর মাত্রা হবে এল। দেখো তাহলে দেখে নাও কোনটাতে আছে। এ এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস টু, বি এর মাত্রা এল, আর সি এর মাত্রা টি। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি পেলে ওর গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো এই কোশ্চেনের মতো হালুয়া কোশ্চেন আর হয় না, ঠিক আছে? একদম ইজি কোশ্চেন, একদম ইজি। ঠিক আছে, কি করে করব? একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বেড়েছে। স্যার 50% মানে আমি ছোটবেলায় শিখেছিলাম 50/100 স্যার, তাহলে হাফ P1 P2 ভরবেগ, আগে ছিল 2, এখন 2 + 1 অর্থাৎ হয়ে গেছে 3। এবার স্যার গতিশক্তির ফর্মুলা আমাদের স্যার পড়িয়েছে কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে স্যার K1/K2 কত হবে? ভাই ভর তো দুজনার জন্যই একই, ভর তো কেটে যাবে, তাহলে কত হবে? P1 স্কোয়ার বাই P2 স্কোয়ার। P1 স্কোয়ার 4, কারণ 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9। তাহলে বাড়লো কত পার্সেন্ট? পার্সেন্টেজ বের করার নিয়ম স্যার আমরা ছোটবেলায় শিখেছিলাম স্যার, আপনার থেকে ভালো বলে দেবো। কি হবে পার্সেন্টেজ বার করার নিয়ম? চেঞ্জ বাই অরিজিনাল। চেঞ্জ হচ্ছে ডেল্টা কে, গতিশক্তির চেঞ্জ, বাই অরিজিনাল K1
গণিত 100%। 9 - 4 মানে কত? 5। তাহলে 5/4 অরিজিনাল 4 গণিত 100। তাহলে এখানে অ্যান্সারটা কি মিলছে না? দাঁড়াও 1 মিনিট দেখি মিলছে কিনা। ওহো, মিলে যাবে তো, আমি নিচের অপশনটা দেখছি। ঠিক আছে, 4/25 100, 25/5 125%। ব্যাস, একদম ইজি ভাই, ইজি, একদম ইজি ভাই। চলো নেক্সট কোয়েশ্চেন, একটু নোট করে নেবে, আমি ইরেজ করে দিলাম ভিডিও পজ করে। তোমরা কাজ করবে, বুঝলে, এগুলো মক টেস্টের মতো তোমরা দিতে পারো। তোমরা কি করবে, কোয়েশ্চেনটা যখন দেখছো না, ভিডিওটা পজ করে আগে নিজে সলভ করার চেষ্টা করো। যদি হয়ে যায় তো ঠিক আছে, আর না হলে তখন সলিউশনটা দেখো। তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, 10 কেজি ভরের একটা বস্তুর বেগ 2 মিটার/সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার/সেকেন্ড হলো, তাহলে কৃতকার্য কত হবে? দেখো কৃতকার্যের একটা ফর্মুলা আছে, জানো? W ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা কৃতকার্যের ফর্মুলা। কৃতকার্যের যে শুধু একটা ফর্মুলা তা নয়, যে W সমান এফ ইন্টু এস, তা কিন্তু নয়। এটাও তো অবশ্যই, এটা তো একদম বেসিক, আবার এটাও। এটাকে বলা হয় কার্য শক্তির উপপাদ্য। দিস ইজ দ্য বিউটি অফ ফিজিক্স। বুঝতে পেরেছো? একটা প্রবলেমকে তুমি বিভিন্নভাবে সলভ করতে পারবে। তো দেখো এখানে আমাকে বেগ বলে দিয়েছে, বেগের পরিবর্তন বলে দিয়েছে। তাহলে কৃতকার্য আমি ইজিলি বের করে নেবো এই ফর্মুলাকে কাজে লাগিয়ে। কি হবে? হাফ ইন্টু এমটাকে কমন নিয়ে নি, এমটাকে যদি কমন নিয়ে নি তাহলে হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 10, ভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4 স্কোয়ার 16, আর 2 স্কোয়ার 4, 16 - 4 মানে হচ্ছে গিয়ে 12। তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 12, তাহলে কত হবে? 2 × 6 = 12, তাহলে 10 × 6 = 60 জুল। ঠিক আছে, 60 জুল হবে উত্তর। ঠিক আছে বন্ধু, নো চাপ। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি কণার ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে? কি কণার ক্ষেত্রে ভাই? 1 মিনিট, কোয়েশ্চেনটা কি বলতে চাইছে একটু বুঝতে হবে। এটা মনে হচ্ছে বলতে চেয়েছে প্রাসের গতির ক্ষেত্রে, বুঝলে, প্রাসের গতির ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা বলতে চেয়েছে। তার মানে এটা হবে ঠিক এরকম, এরকম প্রাসের গতিতে একটা কণা আছে। ঠিক আছে, আমি একটু বলে দিই যারা জানো না। এই দিকে একটা কণাকে থ্রো করে দিয়েছো, এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা, তাহলে এইটাকে বলবো ইউ কস থিটা, আর এইটাকে বলবো ইউ, এটাকে বলবো ইউ সাইন থিটা। ঠিক আছে, একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা। হ্যাঁ, ঠিক লেখা হলো না, না লিখি ভালো করে, ইউ সাইন থিটা। ওকে, এই ইউ কস থিটা যে কম্পোনেন্টটা আছে না, এ বেটা চেঞ্জ হয় না, এ সব সময় একই থাকে। এই কণাটা যখন এখানে ছিল তখনও ইউ কস থিটা, যখন এখানে ছিল তখনও ইউ কস থিটা। এই ইউ কস থিটার কোনো চেঞ্জ হয় না। আর এই ইউ কস থিটাটাকে বলা হয় যে বেগের অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ। ঠিক আছে, এই উল্লম্ব উপাংশ কিন্তু চেঞ্জ হয়। তার কারণটা বলে দিই, অনেকে হয়তো নাও জানতে পারো। নিচের দিকে না অভিকর্ষজ ত্বরণ কাজ করে। একটা ঢিলকে তুমি যদি উপরের দিকে ছুড়ে দাও, ওই ঢিলটা, এটা মনে করো একটা ঢিল উপরের দিকে ছুড়ে দিয়েছো, তাহলে ওই ঢিলের যে এই বেগটা না, এই যে ইউ সাইন থিটা বেগটা, যেটা উল্লম্ব বরাবর কাজ করছে, এটা কিন্তু কমতে 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 এই জায়গায় 0 হয়ে যাবে, তারপর আবার নিচের দিকে আস্তে আস্তে বাড়বে। বুঝতে পেরেছো? কিন্তু এই যে ইউ কস থিটা, এ কোনোদিন চেঞ্জ হয় না। ওকে, বেশ ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, এইরেজ করে দিলাম। পরের কোশ্চেনটা দেখো, ভিডিও পজ করো আগে, তোমরা নিজেরা পারছো কিনা ট্রাই করো। 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে একটা লিফট নিচে নামলে লিফটের মধ্যে 60 কেজি ভরের ব্যক্তির আপাত ওজন কত হবে? একটা কথা বলে দিচ্ছি, কোনোদিন ভুলবে না, একটা লিফট যখন নিচে নামে তখন আপাত ওজন হয় এম ইন্টু জি মাইনাস এ, আর যখন ওপরে ওঠে তখন আপাত ওজন হয় এম ইন্টু জি প্লাস এ। ভাই এই কোশ্চেন এলে সোনাই সোহাগা। ঠিক আছে, মানে এই ধরনের সহজ কোশ্চেন আর হয় না। তাহলে কি বলেছে, নিচের দিকে নামছে, তাহলে ওজন কত হবে? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম তো বলেই দিয়েছে 60, আর জি হচ্ছে গিয়ে মনে করো 10, আর এ বলে দিয়েছে 2, তাহলে 10 - 2 হচ্ছে গিয়ে 8, 8 6 48, 480 নিউটন। এর মতো সহজ অ্যান্সার কিচ্ছু হয় না ভাই, ঘুমিয়ে ঘুমিয়ে এসব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এত ইজি, এত ইজি ভাই। ওকে ওকে, নেক্সট নেক্সট, চলো। এই কদিন আমাদের একদম শুধু র্যাপিড ফায়ার প্র্যাকটিস হবে। ঠিক আছে, আর আমি ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কিন্তু র্যাপিড টেস্ট যে বইটা আছে না সাঁতরার, ওখান থেকে নিয়েছি। ঠিক আছে, কারণ ওই বই থেকে প্রচুর কমন আসে, তোমরাও জানো। হ্যাঁ, তো চলো, বলছে ড্যাশ একটি ভেক্টর রাশি। কোনটা ভেক্টর রাশি? ভাই উষ্ণতা তো ভেক্টর রাশি নয়, তোমরা জানো, স্কেলার। ঠিক আছে,
চাপ ও স্কেলার, আপেক্ষিক গুরুত্ব ও স্কেলার, ভরবেগ ভেক্টর রাশি। তার কারণ ভরবেগ মানে কি, ভরবেগ আমি ভি দিয়ে লিখছি, ভরবেগ মানে এম ভি, এম না হয় স্কেলার কিন্তু ভি তো বেগ, তাই না, বেগ তো ভেক্টর, তাই না, তাই বেগ যদি ভেক্টর হয় তাহলে ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি হবে। ওকে, ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনও খুবই ইজি। আচ্ছা, এই ভিডিওটা 15 মিনিট ডিউরেশনের রয়েছে, আমি চাইছি প্রত্যেকটা ভিডিও 15 মিনিট করেই করতে। তাহলে নেক্সট যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আবার, ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওকে, ওকে।